আমি দেখতে কালো, আমার কোনো সুন্দর চেহারা নেই, কিন্তু আমার স্বামী দেখতে অনেক সুন্দর। আমার বড় মার কথায় আমি তাকে বিয়ে করেছিলাম, কিন্তু বাসর রাতে আমার স্বামী আমায় রেখে অন্য রুমে চলে গেল এবং ঘুমিয়ে পড়ল। সে জানিয়ে দিল আমাকে তার পছন্দ না। একদিন স্বামীর রুমে এক মেয়েলি কণ্ঠের আওয়াজ পেলাম রাতে। আমি সিদ্ধান্ত নিলাম, এই রুমে এত রাতে কে আসে? আমার স্বামীর রুমে তো আমার স্বামী একা থাকে, তাহলে রাতে কিসের শব্দ আসে এই রুম থেকে? আমি এই রহস্য বের করার জন্য প্রতিদিন রাত সজাগ থাকি। একদিন রাতে রুমের ভেতর থেকে দরজা লক করতে ভুলে যায় অমিত। তারপর আমি দরজা দিয়ে রুমে ঢুকেই যা দেখলাম তা দেখে মনে হলো আকাশ আমার মাথার উপর ভেঙে পড়ল। আমি রীতা, আমি এতিম। আমার বাবা মা আমার জন্মের পর আমাকে রাস্তায় ফেলে দিয়ে চলে যায়। বড় বাবা আর বড় মা রাস্তা থেকে আমাকে কুড়িয়ে আনে। তারাই আমাকে তাদের বাড়িতে এনে লালন পালন করে। আর এ বাড়ির বড় ছেলে অমিত হাসান, সে একজন ভার্সিটির প্রফেসর। গম্ভীর মুখে আমি খুব কম সময়ে হাসি দেখেছি। শান্ত মেজাজে কিভাবে মানুষকে কষ্ট দিতে হয় সে ব্যাপারে সে এক্সপার্ট। এবার ইন্টার পরীক্ষা দিয়েছি, কাল আমার পরীক্ষা শেষ হয়েছে। আর বাড়িতে আসতেই বড় মা আমাকে তার রুমে ডাকে। আমি বড় মার রুমে যেতেই বড় মা আমাকে একটা লাল টুকটুকে শাড়ি দিয়ে বলল, রীতা, এই শাড়িটা পরে আয়। আমি বললাম, কেন বড় মা, এখন কেন শাড়ি পরবো? আমার অনেক গরম লাগছে, আমি তো গোসল করব। তো গোসল করবি কর, আমি মানা করেছি নাকি? গোসল শেষে শাড়িটা পরে আয়। কেন বড় মা? রীতা, দিন দিন তুই আমার মুখের ওপর কথা বলা শুরু করেছিস। তোকে শাড়ি পরতে বলেছি, শাড়ি পরবি, আর কোনো কথা শুনতে চাই না। গম্ভীর গলায় কথাগুলো বললেন রেহানা বেগম। এদিকে রেহানা বেগমের কথা শুনে রীতার চোখে পানি টলটল করছে। সে মাথা নিচু করে আস্তে আস্তে রুম থেকে নিজের রুমে ফিরে যায়। এ বাড়িতে বড় মা আর বড় বাবা ছাড়া কেউ আমাকে পছন্দ করে না। ছোট মা তো দেখলেই ছিটকে মনে হয় আমি কোনো নোংরা আবর্জনা, তাই আমাকে সব সময় দূর দূর করে। আচ্ছা, আমার বাবা মাকে আমার দেখার অনেক ইচ্ছা। সবার বাবা মা আছে, আমার কেন নেই? আমার বাবা মার কি আমার কথা একবারও মনে হয় না? আমি তো জানি মায়েরা সন্তানের জন্য সব করতে পারে, তাহলে আমাকে কেন রাস্তায় ফেলে গেল? নিজের রুমে ঢুকে বিছানায় গা এলিয়ে দিলাম। আমার এ বেহায়া চোখে মনে হয় সাগর আছে। এত পানি পড়ে তাও এ চোখের পানি ফুরি না। গোসল করে শাড়িটা পরে ভেজা চুলগুলো ফ্যানে বাতাসে শুকিয়ে চুলগুলোকে খোপা করে বড়মার রুমের দিকে যাচ্ছিলাম। সময় হঠাৎ খাবার নিয়ে যাচ্ছিলাম, তখন অমিত ভাইয়ের উপর খাবার পড়ে যায়। এদিকে বিরক্ত হয়ে আমার দিকে তাকিয়ে বলল, চোখ নাই নাকি তোর? দেখে চলতে পারিস না? বলেই চলে গেল সে। আমি উঠে দাঁড়িয়ে তার যাওয়া দেখছি। এই মানুষটা আমাকে দু চোখে সহ্য করতে পারে না, আর আমি তাকে দু চোখ ভরে দেখি। আর বড়মা চাচ্ছেন আমি তাকে বিয়ে করি। বড়মার রুমে যেতেই বড়মা আর বড় বাবা আমাকে তাদের পাশে বসিয়ে বলে, রীতা মা, আমাদের ওপর কি তোর ভরসা আছে? আমি অবাক হয়ে তাকিয়ে আছি। এই দুই মানুষের জন্যই তো ও আজ এই পৃথিবীতে বেঁচে আছে। সে বলে, বড় মা, বড় বাবা, তোমরা না থাকলে কি আর আমি এই পৃথিবীতে থাকতাম? তোমরা আছো বলেই আমি আছি। আর তোমাদের ভরসা করব না, তবে কাকে ভরসা করব বলো? আমি জানি তোমরা আমার জন্য যে সিদ্ধান্ত নেবে সেটা আমার ভালোর জন্য। আমার আস্থা আছে তোমাদের উপর। রীতার কথা শুনে অমিতের মা বাবার মুখে একটা প্রাপ্তির হাসি ফুটে ওঠে। তারা রীতাকে বলে, রীতা মা, তোর কি কোনো পছন্দের মানুষ আছে? কথাটা শুনে আমার মনে আর মস্তিষ্কে অমিত ভাইয়ের কথা আর চেহারা ভেসে ওঠে। আমি বড় মা বড় বাবার দিকে তাকিয়ে বলি, না, আমার তেমন কেউ নেই, আর থাকলে তো তোমাদের জানাতাম, তাই না? আচ্ছা, তোমরা এইসব কথা কেন বলছো? আমার কথা শুনে বড় বাবা আর বড় মা দুজন দুজনকে চোখের ইশারায় কথা বলছে। আমি তাদের মুখ চাওয়াচাওয়ি করছি। কিছুক্ষণ পর বড় বাবা বলেন, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত বড় বাবা? আমি তোর আর অমিতের বিয়ের সিদ্ধান্ত নিয়েছি।
বড় বাবার কথা শুনেই আমার বুকের মধ্যে ধুকপোকানি শুরু হয়ে যায়। অমিত আর আমার বিয়ের কথাটা মস্তিষ্কে আসতেই আমার মাথাটা কেমন ঝিমঝিম করে ওঠে। যে মানুষটা আমাকে কষ্ট দিয়ে সবসময় কটু কথা শোনাতে পছন্দ করে, যে মানুষটা আমাকে পছন্দ করে না, সে আমাকে বিয়ে করবে, এটা আমার বিশ্বাস হয় না। আমার গলা শুকিয়ে গেছে। আমি ঢুক দিলে বললাম, বড় বাবা কী সব বলছো? আমার আর অমিত ভাইয়ার বিয়ে? ঠিক বলেছি আমি। কেন, তোর কোনো আপত্তি আছে কি? আমার জানা মতে তো কোনো আপত্তি থাকার কথা নয়। বড় মা বলে, সুনিতা, আমরা যে সিদ্ধান্ত নিয়েছি তোর ভালোর জন্য, বিশ্বাস রাখ, এতে তোর ভালোই হবে মা। আমি শুধু দুজনের মুখের দিকে তাকিয়ে দেখি তারা অধীর আগ্রহে তাকিয়ে আছে আমার কথা শোনার জন্য। আমি তাদের দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, তোমরা যা করবে তাই হবে, আমার কোনো আপত্তি নেই। এরপরই এশারের নামাজের পর আমার আর আব্রাহামের বিয়ে হয়। রান্না করতে দিয়ে কালকের কথাগুলো ভাবছিলাম। হঠাৎ আমার গালে একটা চড় পড়াল। আমি চমকে উঠে সামনে তাকিয়ে দেখি অমিত ভাই দাঁড়িয়ে আছে আমার দিকে রাগী দৃষ্টিতে। তার এভাবে তাকানো দেখে আমার ভিতর ভয় ঢুকে যায়। এখন আবার কি বলবে আমাকে? এসব ভাবনার মাঝে অমিত ভাই বলে ওঠে, তোকে কখন বলেছি আমার জন্য নাস্তা রেডি করতে, আর তুই এখানে দাঁড়িয়ে আছিস? শান্ত স্বরে কথাটা বলে। তার এমন শান্ত স্বরে কথা শুনে আমার ভয় লাগছে। আমি বললাম, আমি এখনই আপনার নাস্তা রেডি করছি। আসলে কফি করার জন্য গরম পানি করছিলাম, তার জন্য আমার দেরি। আপনি বসেন, আমি নাস্তা দিচ্ছি টেবিলে। কথাটা শুনেই অমিত রান্নাঘর থেকে টেবিলে গিয়ে বসে। তাড়াতাড়ি করে অমিত ভাইয়ের নাস্তা দিয়ে আমি চলে আসব, তখন সে পেছন থেকে বলে, আমাকে কি তোর ভিখারি মনে হয়? মানুষ, কুকুর বিড়াল কেউ খেতে দিয়ে পাশে দাঁড়িয়ে থাকে, সেখানে আমি একটা জ্যান্ত মানুষ, আমাকে কি তোর চোখে পড়ে না? অমিত ভাইয়ের কথা শুনে আমি ভয়ে ভয়ে বললাম, আমি দুঃখিত, আমাকে মাফ করে দেন, আমি এরপর থেকে এমন করব না। বলেই তার পাশে গিয়ে দাঁড়ালাম। সে এখনই খেয়ে চলে যাচ্ছে। আমি যে তার পাশে দাঁড়িয়ে আছি, একবার তো জিজ্ঞাসা করতে পারে আমি খেয়েছি কি না। মনে মনে কথাগুলো ভাবছিলাম, কখন যে তার খাওয়া হয়ে গেছে টের পাইনি। বড়মার ডাকে আমার ঘোর কাটে। কিরে রীতা, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আর নাস্তা করবি কখন? অনেক বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি নাস্তা করে নে। বড়মার দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, করে নিচ্ছি। তোমরা নাস্তা করছো? আমাদের সবার নাস্তা করা শেষ, তুই শুধু বাকি, তাড়াতাড়ি খেয়ে নে। দুপুর 1টা বাজে। দুপুর খাবার সব রান্না করে টেবিলে রেখে দিয়েছি, যার যেটা প্রয়োজন সে নিয়ে খাবে। আমার শরীর আর চলছে না। কাল রাতের মারের ব্যথায় আমার পুরো শরীর ব্যথা করছে। কোনো রকমভাবে বিছানায় শুয়ে পড়লাম। মনে হচ্ছে জ্বর আসছে, কেমন যেন ঠান্ডা লাগছে। দুপুরে খাবার টেবিলে সবাই একে একে বসে পড়ছে খাবার খাওয়ার জন্য, কিন্তু রীতাকে দেখতে না পেয়ে রেহেনা বেগম বলে, কি হলো, রীতা আসেনি এখনো খেতে? রেহেনা বেগমের কথা শুনে রেহেনা বেগমের জামিমি বেগম মুখ বাঁকিয়ে বলে, ও আসেনি তো কি হয়েছে, ওর জন্য কি আমরা না খেয়ে থাকবো নাকি? আমি কখন বললাম রীতা না এলে আমরা খেতে পারবো না? বলনি? তাহলে অপেক্ষা করছো কেন ওই মেয়ের জন্য? বলেই তিনি খাওয়া শুরু করেন। সবাই খাওয়া শুরু করে। রেহেনা বেগমের মনটা কেমন করে রীতার জন্য। তিনি খাওয়া শেষ করে রীতার খাবার প্লেটে সাজিয়ে নিয়ে রীতার রুমে এসে দেখে রীতা বিছানায় ফ্যান অফ করে কম্বল গায়ে জড়িয়ে শুয়ে আছে। রীতাকে এভাবে শুয়ে থাকতে দেখে তার কপালে ভাঁজ পড়ে। সে খাবারটা টেবিলে রেখে রীতার পাশে বসে। মাথায় হাত দিতেই চমকে ওঠে, ওর পুরো শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। তিনি তাড়াতাড়ি করে কটা বাটিতে পানি আর একটা রুমাল ভিজিয়ে রীতার কপালে রাখে। তারপর তাড়াতাড়ি করে নিজের রুমে গিয়ে জ্বরের ওষুধ এনে খাওয়ায়। এভাবে জ্বরপট্টি আর ওষুধ খাওয়ানোর ফলে আস্তে আস্তে রীতার জ্বর কমতে শুরু করে। রাত 8টা বাজে। রীতা বিছানায় শুয়ে মাথা ব্যথায় ভুগছে। মাথা প্রচণ্ড ব্যথা করছে। তার এই সময় মায়ের কথা মনে পড়ছে। তার মা থাকলে তাকে এ সময় একা রেখে কোথাও যেত না, তার মাথায় হাত বুলিয়ে দিত, তার কি খেতে ইচ্ছা করছে সেটা বানিয়ে খাওয়াতো, তাকে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিত। এসব কথা ভাবার সময় বুক থেকে দীর্ঘশ্বাস বের হয়। এসব ভাবনা যে কখনো পূরণ হবে না। তার যে মা নেই, বাবা নেই, সে যে এতিম। কথাগুলো মনে হতেই সে দুকড়ে কেঁদে ওঠে।
কেন আর 5টা স্বাভাবিক মানুষের মধ্যে তার জীবন হলো না? এ পৃথিবীতে এতিমদের টিকে থাকা মেয়ের জন্য খুব কঠিন। রাতে খাওয়ার টেবিলে বসে আছে, সবাই সাথে রীতাও আছে। সে মাথায় ঘুমটা দিয়ে বসে আছে। সবাই খাওয়া শুরু করে দিয়েছে। এদিকে রীতা ভাত না খেয়ে পানি খেয়ে উঠে পড়ে। তার উঠা দেখে রেহেনা বেগম বলে, কি হয়েছে? খাওয়া শেষ না করে উঠলি কেন? আমার খেতে ইচ্ছা করছে না। রীতার কথায় রেহেনা বেগম বলে, কি খাবি বল, আমি বানিয়ে আনছি। রীতা সবার দিকে তাকিয়ে বলে, আমি কিছু খাবো না, কিছু বানাতে হবে না, তুমি খাও, আমি ঘুমাবো। কথাটা বলেই ওখান থেকে রুমে যেতে পিছন থেকে ছোট মা বলে, ঢং দেখে জান বাঁচে না, সারাদিন ঘুমিয়েও নাকি তার ঘুম ফুরায় না, যত সব ন্যাকামি। কথা শুনে রীতা পিছনে আর না তাকিয়ে নিজের রুমে চলে গেল। রাত 1টা বাজে। রীতা বসে বসে পড়ছে। জ্বর কিছুটা ছুটেছে, তাই বই নিয়ে পড়তে বসেছে। অ্যাডমিশনের জন্য কোচিংয়ে ভর্তি হবে না, সে নিজে যা পড়বে তাই। অধার ওর পিছনে এত টাকা খরচ করবে, তাই মন দিয়ে পড়ছে সে। পড়তে পড়তে রাত 2টা বেজে গেছে, কখন সে বুঝতেই পারেনি। পড়ার টেবিল থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পরখ করে সে। সে তো সুন্দর না দেখতে, উজ্জ্বল শ্যামলা, তার মুখটাও ছোট, ছোট মুখে ব্রণের দাগ। তার মতো অসুন্দর মেয়েকে কি করে এমন সুদর্শন পুরুষ পছন্দ করবে? অভিমান হলেও তুমি আমাকে, তারপর বড় মার কথায় এক পর্যায়ে আমার সাথে অমিত ভাইয়ের বিয়ে দিয়ে দিল। বিয়ের প্রথম বাসর রাতে অমিত ভাই আমাকে বলে, তুই আমার মাকে ভুলিয়ে ভালিয়ে কৌশল ব্যবহার করে আমাকে বিয়ে করলি কেন? না অমিত ভাই, আমি আপনাকে বিয়ে করতে চাইনি, আপনার মা আমাকে পছন্দ করে বিয়ে দিয়েছে আপনার সাথে। তুই কি করে ভাবলি তোর মতো একটি মেয়েকে আমি বিয়ে করব? আমি শুধু বাবার দিকে তাকিয়ে তোকে বিয়ে করেছি, আর তুই নাকি চাস এ বাড়িতে রাজরানী হয়ে থাকতে। তা কখনো সম্ভব না, তোর এই আশা কোনো দিন পূরণ হবে না। আমি বললাম, দেখুন, আপনার মা আমাকে পছন্দ করে আপনার সাথে বিয়ে দিয়েছে, এখানে আমার কি দোষ? তোর দোষ মানে? তুই রাজি হলি কেন? তোর রাজি হওয়াটাই তোর অপরাধ। তোর মতো কালো মেয়েকে আমি বড় করে নেব কি করে ভাবলি? এই কথা বলে অমিত ভাই তার স্টোর রুমে ঘুমাতে গেল। আমি কাঁদতে লাগলাম আর বলতে লাগলাম, হায় আল্লাহ, আমার কপালে কি এই পরিণতি ছিল? কাঁদতে কাঁদতে শুয়ে পড়লাম। হঠাৎ অমিত যে রুমে ঘুমায় সে রুম থেকে কিসের যেন আওয়াজ আসছে, মনে হচ্ছে মেয়েদের শব্দ। আমি অবাক, এ রুমে তো অমিত একা, তাহলে মেয়েদের মতো শব্দ কেন হচ্ছে? আমি ধীরে ধীরে রুমের দরজার কাছে গেলাম এবং দরজায় ধাক্কা দিতে সাহস পেলাম না। কিন্তু আমার একটাই রহস্য খুঁজে বের করতে হবে, স্টোর রুমে কিসের আওয়াজ এটা আমার জানতে হবে। কিন্তু আমি প্রতিদিন নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি যে আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও, আমাকে কালো করে তুমি তো বানিয়েছ, তাহলে তুমি আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও। আমি যখন রাতে ঘুমাতে গেলাম হঠাৎ আবার সেই রুম থেকে আওয়াজ আসছে। সেই দিন হয়তো আমার অমিত হাসান দরজা ভিতর থেকে নক করতে মনে ছিল না, আর তাই আমি দরজায় গিয়ে রুমে গিয়ে দেখি আমার বান্ধবীর সাথে বসে গল্প করছে, হাসাহাসি করছে। আমার বান্ধবী বলতে লাগলো, আমি তোমাকে অনেক ভালোবাসি অমিত, তুমি তোমার কালো ভুটনি বউকে এ বাড়ি থেকে তাড়িয়ে দাও। অমিত হাসান বলছিল, রীতাকে প্রতিদিন মারধর করি তারপরেও বাড়ি থেকে যায় না। আমি যে দাঁড়িয়ে তাদের দৃশ্যগুলো শুনছি সেদিকে তাদের কোনো খেয়াল নেই। আমাকে দেখার আগেই আমি চলে আসলাম। আমি তাদের দৃশ্য দেখে আমার মনকে কোনোভাবেই বোঝাতে পারছিলাম না। আমি কান্নায় ভেঙে পড়লাম। আমার বান্ধবী দেখতে অনেক সুন্দরী, আর তাই তাকে ভালোবাসে, আর আমি কালো, তাই আমাকে পছন্দ করে না। আমি কালো হয়েছি এটা তো আমার হাতে নেই, উপরওয়ালাই বানিয়েছে।